আমাদের মাদের জেনারেশনে আমাদের মারা সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে কোথাও না কোথাও ভুলে যেত, কিন্তু আমাদের জেনারেশনে আমরা নিজেদের খেয়াল রাখতে গিয়ে সবার খেয়াল রাখতে কোথাও না কোথাও গিয়ে ভুলে যাই। তারই মাঝখান থেকে একজন দুজন বেরিয়ে আসে যারা বাকি সবার খেয়াল রাখার সাথে সাথে দিনের মধ্যে একটা সময় এমন বার করে যে শুধু নিজের জন্য সময় কাটাতে পারে বা নিজের একটু খেয়াল রাখতে পারে, যেমন আমি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আজকে না আমার বড় তাড়াহুড়ো আছে, কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে, ভালো একটু কিছু রান্না করতে হবে, তার সাথে সাথে অনেকটা চাপ রয়েছে। কারণ আমরা হঠাৎ করে ঠিক করি যে দুদিনের জন্য একটা ব্রেক নিয়ে কোথাও উধাও হয়ে যাব, এবং তার জন্য চাপটা অনেকটা বেড়ে যায়। তারই মধ্যে হাজবেন্ড মশাই আজকে মটন নিয়ে চলে এসছে, বলে আজকে মটনের একটা কষা কষা নতুন রেসিপি বানাবো, তাও মাইক্রোওয়েভে। এই সমস্ত কিছু মিলিয়ে আমি একটু ঘেঁটে রয়েছি। তারই মাঝখানে ভাবলাম এই যে জিনিসগুলো আছে এইগুলো গুছিয়ে রাখাটা খুব দরকার। যেমন এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের সময়ে সময়ে প্রয়োজন, যেমন শীতের সময়ে হিটারটার প্রয়োজন হচ্ছে, গরমের সময়ে এসিটার প্রয়োজন হচ্ছে। এবার আমি শীতের সময়ে এসিটার কথা ভুলে যাচ্ছি, গরমের সময়ে হিটারটার কথা ভুলে যাচ্ছি, তাদেরকে একটু যত্ন করে রাখছি না, তাহলে সময়ের সাপেক্ষে কিন্তু তাদেরকে আর পাওয়া যাবে না। তার জন্য আমি চেষ্টা করি যখন এদের প্রয়োজন মিটে গেল তখন এদেরকে একটু যত্ন করে গুছিয়ে তুলে রাখার। যেমন দেখতে পাচ্ছ হিটারটা ভালো করে প্যাকিং করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ডিভানের মধ্যে ঢুকিয়ে রাখলাম। বড় ডিভানটা খোলবার প্রয়োজন নেই, এই ছোটোটা দিয়েই আমার কাজ মিটে যায়। আর যেটা দেখলি ওটা পিঠে ঠ্যাসান দিয়ে বসবার জন্যে, যখন মেয়েটাকে বিছানায় পড়তে বসাই তখন ওটা পিঠে ঠ্যাসান দিয়ে বসি। তো এখন ইদানিংকালে ও আর বিছানায় বসছে না পড়তে, ওকে মাটিতে বসাচ্ছি র্যাক পেতে, এবং তার জন্যে সেই অভ্যেসটা করার দরুন ওটা আর প্রয়োজন হচ্ছে না। তাই ভাবলাম তুলে রাখাটাই শ্রেয় হবে। এরপরে এই যে দেখছো এখানে একটা গদির মতো পেতেছি, এটা আসলে একটা র্যাক পেতেছি। প্রথমে শতরঞ্জি পাতা আছে, তারপরে র্যাক পাতা আছে, তার উপরে একটা রানার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে এবং একটু গদি হয়ে থাকলে খেতে বসতে সুবিধা হয়। যেহেতু আমি আর আমার হাজবেন্ড নিচে বসে খেতে একদম প্রেফার করি এবং খুব পছন্দ করি, আমাদের ঘরে ডাইনিং টেবিল থাকলেও আমরা ডাউন টু দ্য আর্থ হওয়ার চেষ্টা করি এবং নিচে বসেই খাই। এমন একটা জায়গা আছে জানো, যেখানে মন্দিরে তোমাকে খেতে দেওয়ার সময় মেঝেতে খেতে দেওয়া হয়। মেঝেতে মানে প্রপার মেঝেতে, মানে কোনো পাতা দেবে না, কোনো প্লেট দেবে না, কোনো ডিশ দেবে না, জাস্ট মেঝেটাতে জল হাত বুলিয়ে দেবে এবং সেইখানের মধ্যেই ভাত ডাল তরকারি দেবে এবং সেটা নিয়ে খাওয়া হয়। সেটাও কিন্তু এক পরম তৃপ্তির ব্যাপার। আসলে ব্যাপারটা হচ্ছে তুমি নিজেকে কতটা নিজের পৃথিবীর সাথে নিজের মাটির সাথে মিলিয়ে রাখতে বা সমতুল্য হয়ে থাকতে চেষ্টা করবে, সেটা হচ্ছে ম্যাটার করে। যাই হোক, চয়েসটা সবার সবার নিজস্ব নিজস্ব ব্যাপার। কেউ ডাইনিং টেবিল ছাড়া খেতে বসতেই পারে না, তো কেউ মাটিতে বসতেই বেশি প্রেফার করে। এখনও গ্রামে গঞ্জে বা তুমি যদি বেশি যারা একটুখানি বেশি কালচারাল ফ্যামিলি আছে তাদের কাছে যাও, তারা এখনও দেখবে কিন্তু মাটিতে বসেই খাচ্ছে। আগেকার দিনে অনেক পুরাতন কালের কথা বলছি, তখনকার দিনে মাটিতে বসেই খাওয়া হতো। তখন তো আর ডাইনিং টেবিল ছিল না, তখন কি করতো, একটা ছোট পিঁড়ের মতো দিয়ে দিত, তার উপরে থালাটা রেখে খাওয়া দাওয়া হতো। আমাদের বাঙালিদের পুরাতন পরম্পরার কথা বলছি। যাই হোক, এখন আমার কাছে কতগুলো জামা কাপড় ছিল, আমি সেই কটা ভালোভাবে ভাঁজ করে পাটপাট করে তুলে রাখছি। তার কারণ হচ্ছে কি বলতো, যখন কোথাও ঘুরতে থেকে আসি তখন ওয়াশিং মেশিনে আর এরকমভাবে জামা জড়ো করা থাকলে আমার একটু প্রবলেম হয়। আমার মনে হয় ওয়াশিং মেশিনটা ফাঁকা করে দিয়ে যাব, যাতে করে এসে আমি যেগুলো ঘুরে আসবো সেগুলো ইজিলি কেচে নিতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত আয়রন করা এবং ভাঁজ করা জামা কাপড় থাকে আর কি, পেন্ডিং কাজ, সেগুলোকে আমি তুলে দিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে কোনো রকম পেন্ডিং কাজ না থেকে থাকে। তাহলে আমার এসে পরে কোনো বার্ডেন থাকবে না। তাহলে যেগুলো আমি নিয়ে আসবো ডাটি ক্লথস করে ঘুরে টুরে, তো সেগুলো যাতে আমি ধ্যান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেগুলোকে যাতে পাট করে তুলে রাখতে পারি। যদি এগুলোর পিছনেই আবার সময় দিই তাহলে ওগুলোর পিছনে সময়টা কি করে দেবো বলো। এই দুটো টান পূরণের মাঝখানের জন্য আমি এই রাস্তাটা বার করেছি। আমার মনে হয় এটা বেশি প্রেফারেবল বা বেশি সহজ কাজ আর কি। যাই হোক, হালকা হালকা রোদ্দুর আসছিল ব্যালকনিতে, তার মধ্যে বসে বসে আমি কাজগুলো করছিলাম।
মাঝে মাঝে ব্যালকনিতে রোদ্দুরে বসে থাকতে ভালো লাগে। তবে খুব একটা রোদ্দুর তো এখন নেওয়া যাচ্ছে না, কারণ এখন তো প্রায় গরম পড়ে গেছে। হালকা হালকা চারিদিকে গরমের একটা আমেজ বইছে, হালকা হালকা গরমের একটা হাওয়া বইছে, এবং দুপুরের দিকে তো প্রচণ্ড গরম করছে। সকালের দিকে মানে ভোরের দিকে আর সন্ধ্যের দিকে হালকা হালকা একটু ঠান্ডার আমেজ থাকলেও সেটা আশা করি আর কিছু দু একদিনের মধ্যেই চলে যাবে। সরস্বতী পুজো পর্যন্তই তো ঠান্ডা থাকে আমাদের দেশে, তাই না? তারপরে তো ঠান্ডা চলেই যায়, কোথায় না কোথায় গায়েব হয়ে যায়। 2 মাসের জন্য ঠান্ডা, আমাদের গোটা বছরে 2 মাসের জন্য ঠান্ডা উপভোগ করতে পারি আমরা, তারপরে আর উপভোগ করতে পারি না। তবুও সেই 2 মাসের ঠান্ডাটা কাটাতে আমরা কত কত দিই, মানে কত কত অভিযোগ দায়ের করি প্রকৃতির কাছে যে এত ঠান্ডা নিতে পারছি না, এই হচ্ছে ওই হচ্ছে। যাই হোক, কোনোটাতেই আমরা সন্তুষ্ট নই। আমরা যদি বেশি ঠান্ডা পাই তাতেও সন্তুষ্ট নই, বেশি বৃষ্টি পেলেও সন্তুষ্ট নই, আবার বেশি গরমেও সন্তুষ্ট নই। আবার যখন নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে তখনও আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এটাই হয়তো আমাদের মানুষের নেচার, আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট নই। যত পাই তত মনে হয় আরও চাই, আর যত না পাই তত মনে হয় আরও চাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলো ওদিকে রান্নাটা বসানো যাক, এদিকের কাজ তো মোটামুটি গুটিয়ে এলাম। আজকে বরকে বলেছি মটনটা একদম সিম্পলভাবে করা হবে, যেন একদম কোনো বেশি তেল মশলা না থাকে, কারণ বাইরে বেরোবো, খুব বেশি রিচ খেলে শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বাইরে গিয়ে আর বেশি ভালো করে কিছু খাওয়া দাওয়া করা যায় না। তার জন্য মটন খেলেও সেটা যেন খুব লাইট হয়, তার জন্য সমস্ত কিছু দিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই ধরো দই, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, এই সমস্ত কিছু দিয়ে, এবং সেটার মধ্যে হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার মির্চ, নুন, এই সমস্ত দিয়েছিলাম, একটু বাটারও দিয়েছিলাম। এবং ম্যারিনেট করার পরে এই তোমার মাইক্রোওয়েভে কুক করে নিয়েছি। মাইক্রোওয়েভে কুক করলে খুব লাইট হয় মাংসটা। তুমি মাইক্রোওয়েভে রান্না করে দেখবে মাংস একদম রিচ হয় না, একদম লাইট হয়, অথচ খেতে ভীষণ টেস্টি হয়। যদি তুমি অনেক দিন ধরে কুকারে বা কড়াইয়ে রান্না করে করে হাঁপিয়ে গেছো, তো মাইক্রোওয়েভে একবার রান্না করে দেখতেই পারো, দেখবে রান্নার স্বাদটা একদম ডিফারেন্ট লাগবে। যাই হোক, কোনো একটা জিনিস একঘেয়েমি খেলে কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে ইচ্ছা করে। আর এই যে চর্বিগুলো দেখতে পাচ্ছ, এগুলো খানিক বাদে দেবো, খানিকটা এটা হয়ে যাক তারপরে দেবো। মাঝে মাঝে বার করে করে একটু করে উল্টো পাল্টে দিতে হয়, কারণ একটু যদি উল্টো পাল্টে না দিই তাহলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অবশ্য গ্রিল অপশানটা দিয়ে কুক করি, তো তার জন্য একটু পোড়া পোড়া হয় আর কি। যাই হোক, চলো এবারে এটাকে ঢুকিয়ে দিই, নিয়ে এটা হতে থাকলো, আর ওদিকে আমি কাজ সারতে থাকবো, দুদিকেই আমার কাজ হয়ে যাবে আর কি। যাই হোক, তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি, আর বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ তোমরা এই রেসিপিগুলো ইজিলি ইউটিউবের মধ্যে সার্চ করলেই পেয়ে যাবে। অনেক ভালো ভালো রান্নার চ্যানেল আছে, তারা আরও ভালো ডেসক্রাইব করে দেবে। আমি অবশ্য আমি নিজের মতো করে করি, কারুর রেসিপি দেখে করি না, কারণ নিজের মতো করে করাটাই আমার শ্রেয় মনে হয়। আর নিজের মতো করে করলে কি হয়, হালকা লাইটের ওপর হয়। এবার অনেক কুকিং চ্যানেলে অনেক কিছু দেখায়, বলবে এটা ভাজো, বেরেস্তা দাও, এই মশলা দাও, ওই মশলা দাও, তো আমি নিজের মতো করে করাটাই বেশি প্রেফার করে। তুমি দেখবে, তুমি যতই না রান্নার চ্যানেলে বা রান্নার মানুষের কাছে রান্না শেখো না কেন, নিজের একটা ছোঁয়া যদি থাকে না, সেই রান্নাটার স্বাদ একদম আলাদা হয়। তো ফাইনালি এখানে আমাদের মাটন রেডি হয়ে গেছে, এই দেখো বার করে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম না, মাইক্রোওয়েভে আমি বেশ খানিকগুলো রেসিপি ট্রাই করেছি, সবগুলো কিন্তু ভালো হয়েছে, প্রত্যেকটা রেসিপি, কোনোটাতে আমি বলতে পারবো না যে খারাপ হয়েছে। চলো ফাইনালি খুলে দেখাই। এই দেখো, একদম লাইট, ঠিক আছে? তোমাদের বলছি না, মানে তুমি যদি মটন ঘরে রান্না করো, দেখবে লাল রঙের একদম চর্বি ছেড়ে, একদম তেল ছেড়ে যায় চর্বি থেকে। তো এ দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ একদম লাইটের মধ্যে হয়েছে, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ মানে দারুণ টেস্টি হয়েছিল, ভীষণ ইয়ামি। আর তার সাথে ভাত ছিল, একটু পেঁয়াজ লঙ্কা নিয়েছিলাম, আর ওই যে গাজর কেটেছিলাম, গাজর কাটার সাথে সাথে শেষ হয়ে যায়। আমার বর আর আমার মেয়ে দুজনে গাজর খেতে ভীষণ ভালোবাসে, এক টুকরো পড়ে আছে, আমি বললাম একটু আর ফেলে রেখে কী হবে,
ভাত দিয়ে নিয়ে নিয়েছি। এই যা, তো চলো এখন আমি খাওয়াটা এনজয় করি এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো আর অনেক অনেক এনজয় করো। আর অবশ্যই অবশ্যই তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এবং আজকের ছুটির দিনটা সবার ভালো কাটুক, এটাই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। লাভ ইউ অল, লাভ ইউ গাইস, বাই, টাটা।